নমস্কার। দীর্ঘদিন পর রাজ্য রাজনীতি হোক, দেশীয় রাজনীতি হোক, কয়েকটি বিষয় খুব চর্চার হয়েছে বা চর্চিত হয়েছে। বিষয়টি হলো যে দিল্লিতে সেখানে আপ সরকারের পতন হলো, বিজেপির উত্থান হলো, রাজ্য রাজনীতি তার উচ্ছ্বাস, তার কারণ কি? স্বাভাবিক কারণ, অন্য রাজ্যগুলোতে ফলাফল যখন কোনো রাজনৈতিক দলের অনুকূলে যায়, তখন সেই রাজনৈতিক দল অন্য রাজ্যে তার রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসাবে তাদের যে বক্তব্য বা দলীয় যে ভাবনা সেটা তুলে ধরে। তাহলে স্বাভাবিক কারণে দিল্লিতে সেখানে বিজেপির সরকার হচ্ছে বা হতে চলেছে, সময়ের অপেক্ষা। এবং তার জন্য আজ ত্রিপুরায় বিজেপি উচ্ছ্বাস করেছে, আনন্দ উল্লাসে মেতেছে, বিজয় উল্লাস করেছে, কারণ দিল্লিতে দীর্ঘদিন পর বিজেপির সরকার, তাও আপ সরকারকে হারিয়ে বা আপ সরকারের পতন ঘটাতে পেরেছে। সেদিক থেকে ত্রিপুরার রাজনীতিতে আজকের দিনটি বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ এই কারণেও যে যখন ত্রিপুরায় কিছুদিন পর পর কোনো একটি দল তার মতন করে রাজনৈতিক শক্তি বাড়াতে চেষ্টা করেছে, ছোট আকারে হলেও নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছে, সেদিক থেকে ত্রিপুরায় যারা এতদিন ধরে আপের উত্থানকে দেখেছেন বা প্রসারের চেষ্টা করেছেন, খুব ছোট আকারে হলেও অফিস ইত্যাদি করে কর্মকাণ্ড করার চেষ্টা করেছেন, হয়তো তাদের কাছে আজ আরও একবার জোর ধাক্কা বলা যেতে পারে। যেমনটা এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল দল করছেন যারা বা দল করেছিলেন যারা, তারা বুঝেছেন বা এই সময়ের মধ্যে তারা উপলব্ধি করতে পেরেছেন। এবং তৃণমূলের ভবিষ্যৎ ত্রিপুরা থেকে অনেকেই আগাম জানার চেষ্টা করেছেন, আগাম তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সেদিক থেকে আজকের বিষয়টা ব্যাখ্যা করছি, কারণে আপনারা অনেকেই কথা বলবেন, নিশ্চয়ই আপনাদের মতন করে ব্যাখ্যা দেবেন। এবং ব্যাখ্যা এই কারণে যে দিল্লিতে বিজেপি এখন আপ, আমরা বলছি আরও ডাউন ইন্ডিয়া জোটে। এবং ইন্ডিয়া জোটের ফলাফল বারবার প্রমাণ করছে যে তারা বিজেপির সঙ্গে পারছে না। এবং বিজেপির সঙ্গে কেন পারছে না তার একটা ব্যাখ্যা হয়তো কেউ কেউ তার মতন করে দেবেন। কংগ্রেসের লাভ হলো না ক্ষতি হলো এবার, এটা অনেকে চিন্তা করছেন। এবং সুদূর প্রসারী যারা চিন্তা ভাবনা করেন, রাজনীতিতে বিচক্ষণ বলতে পারেন, রাজনীতির চাণক্য বলতে পারেন, তারা ঠিক অন্যভাবে আজকের ব্যাখ্যা দেবেন। আর আমরা দিনভর কিছু কিছু মতামত গ্রহণ করেছি বা বলতে পারেন আমরা প্রতিক্রিয়া নিয়েছি অনেকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা শুনেছি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কথা শুনেছি, রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্যের কথা শুনেছি, বা অন্যান্য যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের প্রত্যেকের কথা শুনেছি। আজ একটু অন্যভাবে আমরা বলছি, গোটা দেশে যেভাবে রাজনীতির চর্চা হয়, ঠিক তার ফলাফল যখন প্রকাশ হয় একরকম থাকে, ফলাফল প্রকাশের পর বা আগে একরকম থাকে। নিশ্চিতভাবে কেউই কিছু বলতে পারছেন না। তবে একটা কথা বলা যেতে পারে, আগামীর রাজনীতির সমীকরণ প্রত্যেকটি নির্বাচনের যে কোনো রাজ্যের হোক সেটা প্রকাশ পায়। হয়তো সেদিক থেকে গুরুত্বপূর্ণ, আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ বলবেন এটাও খুব গুরুত্বপূর্ণ যে দিল্লিতে দীর্ঘদিন পরে বিজেপির সরকার হলো। তারপর আরও বেশি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ, কংগ্রেস অনেকটা তার আসন সংখ্যা হারিয়েছে কিংবা তার শক্তি হারিয়েছে। আরও গুরুত্বপূর্ণ, আপকে হারিয়েছে বিজেপি। আরও গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে কয়েকটি রাজ্যে পরপর নির্বাচন বা কয়েক মাস পরপর নির্বাচন হচ্ছে, নির্বাচনগুলোতে বিজেপির জয় জয়কার হয়েছে এবং সেই জয় জয়কারকে গুরুত্ব সহকারে বিজেপি শিবির উদযাপন করছে। একেবারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে দিল্লির যে স্টেট অফিস রয়েছে সেখানে, সর্বোপরি গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলোতে, আমাদের রাজ্যে ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় বিজেপির কর্মসূচি ছিল। রাজ্যের কর্মসূচিতে, আগরতলার কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অংশগ্রহণ করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি কোয়েট থেকে বলছি। লাইভ অনুষ্ঠান নেই, লাইভে আছেন, কথা বলুন। নমস্কার, টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা, আজকে তো দিল্লির রেজাল্ট আউট হয়েছে, তোর সঙ্গে ওই কেন্দ্রীয় বাজেট কিন্তু 1 তারিখ হয়েছে। 1 তারিখের পরে কিন্তু এই 5-6 তারিখ পর্যন্ত ত্রিপুরার সিপিএম অমল চক্রবর্তী, জিতেন চৌধুরী এবং সুদীপ রায় এবং আশিস শাহ বাজেট বিরোধিতা করছে। কিন্তু 5 তারিখ নির্বাচন হয়েছে, বাজেট বিরোধিতা করছে ত্রিপুরাতে। তারা কিতা পাইছে? বাজেট জনবিরোধী বাজেট ত্রিপুরাতে উল্লাস করে মিছিল মিটিং করছে।
কিন্তু আজকে এটা আমি আগেই বলেছিলাম, বাজেট বিরোধিতা বলতে সিপিএম এর যে যদি অমতকে বাজেট কথায় অর্থ আসুদি বলুন তো তারা আর কি কমু, তাদের পিছিয়ে তো আমরা বহুত বছর করছি, কংগ্রেস করতে আমরা বুড়ো হয়েছি। হ্যালো হ্যালো এবং আমরা যে কয়েকটি বিষয় উত্থাপন করি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিতে, কেউ কেউ বলেন দেশীয় রাজনীতিতে চর্চা হয়, আমরা প্রত্যেকটি রাজ্যের ফলাফলকে ত্রিপুরার নিরিখে ব্যাখ্যা করতে চাই। তাহলে ত্রিপুরা তো সে প্রতিদ্বন্দ্বী যদি হয়, বিজেপির প্রতিদ্বন্দ্বী এখানে আপ নয়, এটা প্রত্যেকের জানা। তো যারা আছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা তো তাদের মতন করে ব্যাখ্যা করবেন, তারা তাদের মতন করে কথাগুলো বলবেন। আমরা শুধু এতটুকু বলি যে পরপর কয়েকটি রাজ্যে ফলাফলের নিরিখে যখন তার রাজনৈতিক শক্তির বাড়ানোর চেষ্টার কথা বলছেন বিজেপি, জাতীয় স্তরে বিজেপি রয়েছে, কেন্দ্রে বিজেপি রয়েছে, বলতে পারেন বেশ কয়েকটি রাজ্যের ক্ষমতায় বিজেপি রয়েছে, এবং যে নির্বাচনগুলো সাম্প্রতিককালে অনুষ্ঠিত হয়েছে তাতে অধিকাংশ ক্ষেত্রে বিজেপির ফলাফল ভালো হয়েছে। কোনো কোনো রাজ্যে পুনরায় এসছে, কোনো কোনো রাজ্যে নতুনভাবে এসছে, সেগুলো নিয়ে খুব আলোচনা হয়। আমরা শুধু আপনাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানি, আপনাদের কাছ থেকে রাজনৈতিক ব্যাখ্যা চাই, আপনাদের কাছ থেকে আরো নতুনত্ব চাই, আরো নতুনত্ব কথা চাই। রাজনীতির সমীকরণে যে যে কথাগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে সেদিক থেকে আপনারা বোধহয় আরো তাতে নতুন নতুন বিষয় সেখানে উত্থাপন করেন বা উত্থাপন করতে পারেন। আজকের প্রেক্ষাপটে আমরা কিছু বক্তব্য শুনব। আমরা বক্তব্য শুনব পরাজয় স্বীকার করে বা পরাজয়ের পর কেজরিওয়াল কি বলছেন, অরবিন্দ কেজরিওয়ালের কি বক্তব্য আমরা একবার শুনব। नमस्कार। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। शिक्षा के क्षेत्र में, स्वास्थ्य के क्षेत्र में, पानी के क्षेत्र में, बिजली के क्षेत्र में, और भी अलग अलग तरीके से लोगों को राहत पहुंचाने की कोशिश की उनकी जिंदगी में, और दिल्ली के इंफ्रास्ट्रक्चर को भी हमने सुधारने की कोशिश की। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो जरूरत होगी, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक जरिया मानते हैं जिसके जरिए जनता की सेवा की जा सके, जिसके जरिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। मैं आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूं। वो बहुत शानदार चुनाव लड़े, बहुत मेहनत की, उन्होंने बहुत कुछ सहा इस पूरे चुनाव के दौरान। उन्होंने बहुत शानदार चुनाव लड़ा। इसके लिए मैं उन सबको, सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूं। नमस्कार। আপনারা শুনলেন কি বলছেন, এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে হয়তো গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য হয়তো শুনেছেন। আমরা আরো একবার বলছি, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, গুরুত্বপূর্ণ রাজ্যের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী, সাংসদ সহ অন্যান্যদের বক্তব্য। আমরা একে একে বক্তব্যগুলো শুনি। প্রধানমন্ত্রী কি বলছেন দিল্লিতে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে উচ্ছ্বাস, আনন্দ উল্লাস, দিল্লিতে বিজেপির কার্যালয়ে আনন্দ উল্লাস, সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্যেও সেই আনন্দ উল্লাস ক্রমান্বয়ে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রধানমন্ত্রী বক্তব্য শুনি, একে একে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য শুনবো। दिल्ली के लोगों में एक उत्साह भी है, एक सुकून भी है। उत्साह विजय का है और सुकून
दिल्ली को आपदा से मुक्त कराने का है। साथियों, मैंने हर दिल्ली वासी के नाम एक पत्र भेजा और आप सबने हर परिवार में मेरा एक पत्र पहुंचाया था और मैंने दिल्ली से प्रार्थना की थी कि 21वीं सदी में भाजपा को सेवा का अवसर दीजिए, दिल्ली को विकसित भारत की विकसित राजधानी बनाने के लिए भाजपा को मौका दी। मैं दिल्ली के हर परिवारजन को मोदी की गारंटी पर भरोसा करने के लिए दिल्ली वासियों को सर झुका करके नमन करता हूं। मैं दिल्ली वासियों का आभार व्यक्त करता हूं। साथियों, दिल्ली ने दिल खोलकर हमें प्यार दिया। और मैं दिल्ली वासियों को फिर से एक बार विश्वास दिलाता हूं, आपके इस प्यार को सवा गुना करके विकास के रूप में हम लौटाएंगे। दिल्ली के लोगों का ये प्यार, ये विश्वास हम सभी पर एक कर्ज है। इसे अब दिल्ली की डबल इंजन सरकार, दिल्ली का डबल तेजी से विकास करके चुकाएगी। साथियों, आज की ये ऐतिहासिक विजय है, ये सामान्य विजय नहीं है। दिल्ली के लोगों ने आपदा को बाहर कर दिया। एक दशक की आपदा से दिल्ली मुक्त हुई। साथियों, दिल्ली का जनादेश स्पष्ट है। आज दिल्ली में विकास, विजन और विश्वास की जीत हुई है। आज आडंबर, अराजकता, अहंकार और दिल्ली पर छाई आपदा की हार हुई। इस नतीजे में भाजपा के कार्यकर्ताओं की दिन रात की मेहनत, उनका परिश्रम ये विजय को चार चांद लगा देता। और आप सभी कार्यकर्ता इस विजय के हकदार हैं। मैं भाजपा के प्रत्येक कार्यकर्ताओं भी आप सबको ये विजय की
बहुत बहुत बधाई देता हूं। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছিলাম জয়দীপ। হ্যাঁ, বলুন। বলছিলাম দিল্লিতে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তার ফলাফল দেখলাম। বিজেপি মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, সম্ভবত 48 সিট পেল। আর ক্ষমতা তখনকার ক্ষমতা ছিল মানে আজকের আগের থেকে ক্ষমতাশীল দল আপ কেজরিওয়ালের দল সম্ভবত 22টা সিট পেল। অনেকই কম, অনেক কম পেল। যদিও উনি দুদুবনের মুখ্যমন্ত্রী ছিলেন, হয়েছিলেন জেলও কাটলেন অনেক চ্যালেঞ্জের অভিযোগে, তারপরে মুক্ত হলেন, তারপরে আবার বিধানসভা নির্বাচন গাইলেন এবং তিনি হেরে গেলেন। মনীষ সিসোদিয়া যিনি উপমুখ্যমন্ত্রী উনি হেরে গেলেন। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী উনি আবার জিতে গেলেন। তো ফলাফলটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় যে কোনো কারণেই হোক। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একটা পপুলারিটি কিন্তু ছিল, বিজেপি যারা করে ওনাদের সামনে তো অরবিন্দ কেজরিওয়াল ছিল, কিন্তু বিজেপি সাপোর্টার ছাড়া যারা ওভার ইন্ডিয়াতে রয়েছে তাদের কাছে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই হোক আর মমতা ব্যানার্জি হোক আর ত্রিপুরা রাজ্যের আগের মুখ্যমন্ত্রী মানিক সরকারি, তাদের কিন্তু একটা কিন্তু কি বলবো একটা মানে ফ্ল্যাশ একটা মানে মুখ রয়েছে, একটা ভালো একটা মুখ রয়েছে, কোনো মানে প্রশ্ন চিহ্ন ছিল আমার মতে। দেখুন এই যে ফলাফলটা বেরোলো, ফলাফল আগের খারাপের পেছনে একটা বিজেপি তো ভালো ফলাফল করে দিতে হয়, বিজেপি তো সব নেতারা পরে গিয়ে রয়েছে, পরে গিয়ে সব স্টেট থেকে সেন্টার থেকে শুরু করে, কিন্তু আপের পেছনে দেখুন কংগ্রেস কিন্তু অনেক অনেক জায়গাতে কিন্তু মানে নিজেদের প্রার্থী দিয়েছিল, ক্যান্ডিডেট দিয়েছিল। তো কংগ্রেস কিন্তু একটা ভোট শেয়ার কিন্তু কেটে নিয়েছে, ভোট কিন্তু ক্যাটিং করে, যেটা আমাদের ওই ত্রিপুরাতে মথা 2023-এ মথা যেটা করেছিল সেই মানে একটা ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও কংগ্রেস এবং আপ একটা ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে, তারপরেও কংগ্রেস কেন প্রার্থী দিল, ওইটা প্রার্থী দেওয়ার আগে মানে তাদের চিন্তা ভাবনা করে জুট হলে সম্ভবত ভালো হতো। আর সেকেন্ডলি আমি একটা পার্ট বলবো, ওইটা থেকে শিক্ষা নিয়ে আগামী 27-28 যে সময় ত্রিপুরাতে ভোট হয় বিধানসভা, আর 23-এ তো দেখলাম যে মানে সিট শেয়ারিং করেছিল সিপিএম এবং কংগ্রেস। ওরা সিপিএম কংগ্রেসের নেতৃত্বরা বলছে ওরা না 23-এ সিট শেয়ারিং হয়েছিল। তো সিট শেয়ারিং হোক ওনাদের কথায় আর জুড়ি হোক, আমার মনে হয় এই আপের ফলাফল থেকে এই দিল্লি থেকে শিক্ষা নিয়ে এখন থেকে সিপিআই সিপিএম এবং কংগ্রেসের সবগুলি দল মানে বিজেপির এগেইনস্টে বিজেপি বিরোধী দলগুলি যারা রয়েছে তারা নিজেদেরকে একত্র করে সিট শেয়ারিং হোক আর জুডি হোক, জুট করলে ভালো হবে ত্রিপুরার জন্য। হ্যাঁ, কিন্তু বিজেপি যেটা করেছে তার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হয় বিধানটা মহোদয়কে এবং মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং রাজনাথ সিং বা যাই রয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু আগামী ত্রিপুরার আগামী বিধানসভার দিকে লক্ষ্য করে এই বিজেপির এগেইনস্টে যে দলগুলি রয়েছে ওই দলগুলিকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে মানে সিট শেয়ারিং করে যদি নির্বাচন করে তাহলে মনে হয় আগের মতো পরিস্থিতি ত্রিপুরাতে হবে না। ধন্যবাদ। साथियों, आज दिल्ली की जनता ने साफ कर दिया है कि दिल्ली की असली मालिक सिर्फ और सिर्फ दिल्ली की जनता है। जिनको दिल्ली का मालिक होने का घमंड था उनका सत्य से सामना हो भी गया। दिल्ली के जनादेश से ये भी स्पष्ट है कि राजनीति में शॉर्टकट के लिए, झूठ और फरेब के लिए कोई जगह नहीं है। जनता ने शॉर्टकट वाली राजनीति का शॉर्ट सर्किट कर दिया। साथियों, दिल्ली के लोगों ने
लोकसभा के चुनाव में मुझे कभी भी निराश नहीं की। 2014, 2019, 2024 तीनों चुनाव में दिल्ली के लोगों ने बीजेपी को 7 की 7 सीटों पर भव्य विजयी बनाया। आप नीचे रहिए, औरों को परेशानी हो रही। आपका उत्साह मेरे सर आंखों पर, आपकी फोटो भी निकल चुकी है, वीडियो में आ चुका है। अब आप प्यार से बैठिए। नुकसान किया, लोगों को अच्छी स्वास्थ्य सुविधाएं मिल रही है। साथियों, देश के मुख्यमंत्री, मंत्री, उनके और बीएसपी আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে দিল সেটা হচ্ছে দিল্লি। সেই দিল্লি আজকে প্রায় 2 ডিকেডের পরে, মানে প্রায় 27 বছর পরে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে করতে যাচ্ছে। এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব। ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুট এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে, এগুলো আমরা দেখে আসছি। মিথ্যা কথা ইত্যাদি বলা, নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল আম আদমি পার্টি, অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল। এবং 70টা সিটের মধ্যে ভাবুন আপনারা, 48টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে, আর 22টা সিট মাত্র 80 টাকা পেয়েছে আপ পার্টি। আপনারা তো আর কংগ্রেসের কথা তো বলে লাভই নেই, হ্যাট্রিক করেছে শূন্যের কোঠায়। অদ্ভুত এক সিচুয়েশন। এবং এতদিন ধরে একবার বলছে যে হরিয়ানা থেকে নাকি মিশিয়ে জল পাঠাচ্ছে, নানা রকম মিথ্যে কথার আশ্রয় নিয়েছে। এবং এবার মিডল ক্লাস আমাদের যে দিল্লি এবং দলিত যারা আছে তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন। এবং মোদীজি হ্যাঁ সব মুমকিন হ্যাঁ, এই কারণেই এই স্লোগানের উপর ভিত্তি করে আজকে দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এত বড় বিশ্বাসী করে। আমি আবার সমস্ত দিল্লিবাসীকে, আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। জীবনে হ্যাট্রিক করলো শূন্যের কোঠায়, আপনারা দেখলেন। আর কমিউনিস্টদের কথা বলে তো লাভই নেই। তো 0 + 0 মিশে ইকুয়াল টু 0ই হবে। ওদের আগামী দিন খুঁজে পাওয়া যায় না। আমরা যে বলছিলাম, আমি গতকালও বলেছি, আমাকে যখন আপনারা জিজ্ঞেস করলেন যে দিল্লির রেজাল্ট কি হবে, আমি বলেছিলাম যে আমরা দিল্লিতে আসছি এবং দিল্লিতে আমরা জিতবো। এবং কংগ্রেস এবং সিপিএম আমি বলবো যে ওদের আর কোনো রাস্তাই নেই কিছু, মানে আমার মনে হয় না আগামী দিন ওদেরকে খুঁজে পাওয়া যাবে। ভারতীয় জনতা পার্টি দিল্লির মস্ততে এটা আমাদের কাছে সৌভাগ্যের। কারণ মানুষ বিশ্বাস করে যে মোদী সপ্তাহ বিকাশ সমাজের প্রতিটা অংশের মানুষের জন্য যে কাজ মোদীজি করেছেন তা দিল্লিবাসী আস্থা রেখেছে মোদীজির উপর। তাই মোদীজির নেতৃত্বে আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রায় আজকে আবারও দিল্লিতে ভারতীয় জনতা পার্টি
কার্যকর তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সরকার এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দিল্লির আম নাগরিক যারা মোদিজির উপর আস্থা রেখেছেন এবং এই সরকারকে মোদিজির নেতৃত্বে সরকার, বিজেপি সরকার দিল্লিতে প্রতিষ্ঠা হয়েছে। আমি আবারও অনেক শুভেচ্ছা। একদিন না একদিন সত্যের জয় হবে, এটা জানি। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে এক ভারত শ্রেষ্ঠ বানানোর যে সংকল্প এবং মানুষকে আজকে যে দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে, সর্বদিকে যে উন্নয়নের যে এই অবস্থায় এই খালার পেছনে চাষ ধরল কেজরিওয়ালের এইটা। কেজরিওয়ালও মানে যাচ্ছি বিরোধী লোক যাচ্ছে অফিসের লোকের গুরুত্ব দেন না। এটা হলো মূল কারণ। কংগ্রেস বলুন, আরজেডি বলুন, এই যে বিভিন্ন দলগুলি আছে, এই ভূমিকাটাতে নিজে একলা কিভাবে খাইব। ভারতবর্ষে একলা কোন সংগঠনে এখানে কাজ করা বড় খুশির ব্যাপার। কারণ কারণ যতগুলি দল বলে দলগুলি কারণেই তোমার এদের ভালো কিছু গুণ আছে দেশের প্রতি, সবাই গ্রহণ করেছে। কি করতে এখানে চালাকি করছে, ছেলে সমাজের দিতে এরকম আমরা বিজেপি খুব চালাকি করে একটা দুটা বিজেপি ক্ষমতা, এটা হলো মূল কারণ। বিজেপি খুব কৌশলে কাজটা করে দিল। আর কংগ্রেস বলুন, আরজেডি বলুন, বিএসপি বলুন, এগুলো সব লোকের কারণে তাদের ভোটটা যে কুড়ি রাস্তা করে একটা বিশাল যেটা সিপিএম বলুন, একসাথে যদি না বলে তাহলে বলো ত্রিপুরাতে দেখেন ত্রিপুরা বিজেপি আয় বললো মানে প্রথম জায়গায় সময় অনুসারে সবকিছু কাজ করতে হয়। আর আজকে যে দল বুঝি জাতির বিরুদ্ধে কাজ করবো, তবু জাতির ভারতের মূল কারণ। আর যদি এখন বিহারের যদি এই কারণে বলে একমাত্র থাকে রাজনীতি বলবো, কংগ্রেস প্রথম বিহারে আমার বিজেপি জিততে দেবো, মূল কারণ হয়। তো সবচেয়ে বড় অনুরোধ আমরা ত্রিপুরাতে থাকি এবং কেউ যাতে অনুদান না করে, সমাজে সংগঠন কাজ করে, তাহলে বিজেপিকে রক্ষা পাবো। কারণ বিজেপি চালায় বিজেপি আইসো ব্রাহ্মণরা, কাজেই এরা শক্তিশালী কতটা তাদের মাথা থাকতে ভয়েরা ওই প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার মন্ত্রী খাইতে বলে চিন্তা করা নাই। এরা চিন্তা করলে আমি বাঁচাবো এবং আমি বাঁচবো। আর আমরা আমি বাঁচবো, আমি করবো, আমি ক্ষমতা নেবো। এটা হলো সবচেয়ে মুখ্য ব্যাপার। নমস্কার দাদা। নদীর উন্নয়নের যে ধারা বজায় রেখেছে এবং মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে দুর্নীতি করে কোনো ভোটে জেতা যায় না। এটা এবার আরো প্রমাণিত হলো দিল্লিতে কেজরিওয়ালের সরকার। আপনারা জানেন যে এটা একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এখন শুধুমাত্র এরকম নয়, নরেন্দ্র মোদীজি এবার চিন্তা করেছে একদিকে একদম গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলে, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ যে চিন্তাধারা, এটার প্রতিফলন এখানে হয়েছে এবং মানুষ মোদীজির প্রতি আরো বেশি বিশ্বাস। আরো যে 2-4-5টা রাজ্য রয়েছে, সবগুলি রাজ্য একদিন না একদিন ভুল বুঝবে এবং সামনের যে নির্বাচনগুলি আসছে
সেই নির্বাচনে বিজেপির পক্ষে রায় দেবে। আমি প্রথমেই ওই রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, নতুবা বাকি থেকে যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ওনার চিন্তাধারা দিক নির্দেশিকাতে আমাদের দেশ এগুচ্ছে এবং গৃহমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, দেশের গৃহমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, নাড্ডাজিকে, এবং ওই আমাদের যত কার্যকর্তা সেখানে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন কেজরিওয়াল নিজে হেরেছে, এটা খুব কম রাজ্যে হয়। কেজরিওয়াল উনি একটা বিকল্প সরকারের চিন্তা করেছিল, বিকল্প নীতি, বিজেপির বিরুদ্ধে গিয়ে বিকল্প একটা চিন্তাধারা করে কিছু মানুষকে সন্নিবিষ্ট বিশ্বাস এই রাজ্যে আমরা আরো অনেক বেশি ভোটের ব্যবধানে আমাদের সরকার আবার গড়বে, যেদিনই মানুষকে ভুল বুঝিয়ে একটা এগোনোর চেষ্টা করেছিল। আজকে এটা প্রমাণিত হয়েছে বিজেপির নীতি আসল নীতি, এর বাইরে কোনো নীতি নেই। এর জন্য উনি নিচে হেরেছে, ওনার সেকেন্ড ম্যান মনীষ সিসোদিয়া উনি পর্যন্ত হেরেছে এবং তাদের যত তাবড় মন্ত্রী ছিল সব হেরে বুথ হয়ে গেছে। তো সুতরাং এর থেকে আমাদের রাজ্যের সিপিএমরা, আমাদের রাজ্যের কংগ্রেসরা এবং আরো যদি বিরোধী দল থাকে তারা শিক্ষা নেওয়া উচিত, মানুষকে বিভ্রান্ত। হ্যাঁ বলুন। বলছি দেখুন, আজকে যে রেজাল্টটা এটা পুরোপুরি কিন্তু দায়ী মমতা। কেন? একদিকে মমতা দায়ী, আরেকদিকে বিজেপির জয়টার কাছে হলো বাজেট। আপনি দেখবেন বাঙালি অধ্যুষিত এলাকায় যতগুলি ভোট হয়েছে সবগুলিতে বিজেপি জয় হয়েছে দিল্লিতে, কারণ আরজিকর কাণ্ডটা ওইখানে এফেক্ট করেছে। আর নির্বাচনের আগে বাজেটে যে 12 লক্ষ টাকা ছাড় দিয়েছে সেটা মধ্যবিত্তরা খুশি হয়ে বিজেপিকে দু হাত ভরে আশীর্বাদ করেছে। সেটা বিজেপির কেসমা নয়, বিজেপির মানে ওই স্থানীয় লোকালদের কোনো ইয়ে না। আর ক্ষমতা যদি না যেত তাহলে কেজরিওয়ালের ক্ষমতা না আসতো, কারণ কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত। কেজরিওয়ালের 3 জন হেরেছে তারা দুর্নীতিগ্রস্ত, কিন্তু ক্ষমতা না গেলে আর 2-1টা সিট হয়তো পেত। আর কংগ্রেসকে এইভাবে হেন করাটা গতটা তো এসছিল সমঝোতা করে, এটা কংগ্রেসকে ওরা একটা আত্মহংকার হয়ে গিয়েছিল কেজরিওয়ালের। আমি একা সবকিছু, আমি জেলে গেছি বা গিয়ে গেছি, আমি কিছু না, আমি সবকিছু করবো। এই কারণেই কিন্তু আজকে বিজেপি 27 বছর পর এই জায়গাটা পেল। মানুষকে বিভ্রান্ত করে কোনো ভোটে জিতা যায় না, এটা প্রমাণিত সত্য। আরো যে 2-4-5টা রাজ্য রয়েছে সবগুলি রাজ্য একদিন না একদিন ভুল বুঝবে এবং সামনের যে নির্বাচনগুলি আসছে সেই নির্বাচনে বিজেপির পক্ষে রায় দেবে। আমি প্রথমেই ওই রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, নতুবা বাকি থেকে যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ওনার চিন্তাধারা দিক নির্দেশিকাতে আমাদের দেশ এগুচ্ছে এবং গৃহমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, দেশের গৃহমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, নাড্ডাজিকে, এবং ওই আমাদের যত কার্যকর্তা। আজকে বলছেন যে দিল্লিতে যে সরকার পতন হলো, আসলে এটা একটা সুযোগের মাঝে আমরা যতটুকু বুঝলাম সুযোগের মাঝে ত্রিপুরাতে যেরকম ঢালাভারে প্রতিশ্রুতি দিয়েছিল সেরকম ঢালাভারে কিন্তু দিল্লিতে প্রতিশ্রুতি দিয়েছে। দিল্লিতে যেহেতু অনেকদিন ধরে আপ সরকার পরিচালিত, মানুষ তো মনে করেন আর্থিক টিকা যা খাইছে আবার নতুন করে বেশি কিছু খাওয়ার চিন্তাধারা মানুষ, যেমন ত্রিপুরাতে ব্রাহ্মণ লোকদের টিকা যা খাওয়ার খাইছে আর নতুন বিজেপি সরকার থেকে খাওয়ার জন্য ধান্দাতে বিজেপি গেছে। ত্রিপুরাতে 6 বছর ধরে মানুষ দেখতে কিরকম দিচ্ছে, ঢালাভারে প্রতিশ্রুতি দিয়েছিল কিরকম ঢালাভারে জিনিস দিচ্ছে। এই আবেগের যে ব্যাপারটা দিল্লির মানুষ ত্রিপুরার মধ্যে সেই রকম অভিজ্ঞতার বাইরে এখন দিত, কিন্তু তারা যখন 2-4-5 বছর যাইব তখন তারা বুঝবো কি করলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটি রাজ্য
হাত ধরা হয়েছে। কারণ মোদীর যে প্রতিশ্রুতি, কেন্দ্রীয় গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মোতাবেক মানুষ কিন্তু একবার মোদীকে চায়। আর যারা মোদীকে একবার চাইয়া পাইয়া লাগছে, তারা কিন্তু আর মোদীকে চাই না। আস্তে আস্তে যে রাজ্যটি আগের থেকেই ছিল সেই রাজ্যে আস্তে আস্তে যাবে, একটু সময় লাগতেছে। আর এটার পেছনে আরো কিছু কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটি তো অন্য ব্যাপার। কিন্তু প্রথম মানুষ কিন্তু একবার মোদী বলতে অজ্ঞান হয়ে গেছে। এরা পাক আর না পাক, ত্রিপুরা যেরকম সব রাজ্যে এরকমই আমার একটা ধারণা। আপে যে জায়গাতে কারেন্ট ফ্রি দিচ্ছে, তারপরে জল ফ্রি দিচ্ছে, শিক্ষা ক্ষেত্রে মোটামুটি অনেক উন্নত এই গভর্নমেন্টের, সেই জায়গাতে সরকার যখন ডাউন কাটছে, আর ত্রিপুরাতে কি হলো, শিক্ষা ব্যবস্থা একেবারে লাড়ে পড়ছে। কারেন্ট তো জ্বালা দাম বাড়াই যাচ্ছে। তারপরে আপনি ধরেন জল তো কি পারিবারিক জল দিয়েছে, কয়টা বাড়িতে দিয়েছে, হয়তো 10% তো দেয় নেই। পুরো 90% বাড়িতে পরে লো এখনো তারা দেওয়ার ক্ষমতা হয়নি। দেখবেন দিন পরে এগুলিও বন্ধ করে দিচ্ছে। তো এই ত্রিপুরার মতো সেই বার্তা যখন দিল্লিতে হবে, তখন মানুষ কিন্তু কপাল চাপটাবে, কি করলাম কি করলাম। আমি চাই ত্রিপুরার মতো সারা ভারতবর্ষ চলুক। আর ওইখানে যে কালোহারে প্রতিশ্রুতি দিয়েছে, মহিলাদের জন্য 12,000 না 15,000 টাকা মাসে মাসে দিবে, গ্যাস দিবে 500 টাকা। আমরা কি অপরাধ করেছি দাদা ত্রিপুরাতে? আমরা গ্যাস 1,000 টাকা করে কিনছি, আর আমাদের মহিলারা কি বিজেপি গভর্নমেন্ট থেকে টাকা পাইতে পারে না? আসলে কেনই বা দেবে? কারণ আমাদের ত্রিপুরার যে মানুষ তো পাগল হইয়া তারা রাখছে, যেহেতু পাগল হয়ে আনছে, আর এইসব জিনিস না পাইলেই মনে তারা মালা। আর ত্রিপুরাতে না দেওয়াটাই সঠিক, কারণ যেখানে পাইতো না সেখানে প্রতিশ্রুতি দিব, যেখানে আইয়া পড়বো তারপর কিভাবে থাকন লাগে ব্যাংক বাহিনী দিয়ে তারা তৈরি করে নিচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা এই ভারতবর্ষে আরো কিছুদিন সময় লাগবে মানুষের সচেতন বা চেতনা আসতে। তো আমি চাই সেই রকম ভাবে ত্রিপুরার মতো প্রত্যেক রাজ্যে চালাক, আমি খুশি হব। এইটুকুই বলার। যত কার্যকর্তা সেখানে আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন কেজরিওয়াল নিজে হেরেছে। এটা খুব কম রাজ্যে হয়। কেজরিওয়াল উনি একটা বিকল্প সরকারের চিন্তা করেছিল, বিকল্প নীতি, বিজেপির বিরুদ্ধে গিয়ে বিকল্প একটা চিন্তাধারা করে কিছু মানুষকে সন্নিবিষ্ট। ফলাফল আমি বলবো যে অনেক বছর পর একটা ভালো ফলাফল হয়েছে, প্রত্যাশিত ছিল। সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ জুড়ে যাচ্ছে একটা পর একটা প্রদেশ। কিন্তু দিল্লির জনগণ অনেকদিন পর তারা বুঝতে পারলো না নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে হবে, এই উন্নয়নের সঙ্গে থাকতে হবে। ভারতবর্ষে যে উন্নয়ন চলছে যে ধারাতে, সেই ধারার সঙ্গে তারাও যুক্ত হয়েছেন। এটা একটা বলবো যে প্রত্যাশিত পরিবর্তন। আগে থেকে বোঝা গিয়েছিল যে দিল্লির জনগণ। হ্যালো হ্যালো স্যার, টিভি টিভি তো এখন চলছে না? হ্যাঁ, লাইভে আছেন আপনি? হ্যাঁ, আপনি লাইভে আছেন? লাইনটা খাবেন না? হ্যাঁ স্যার, আমার আপনার চ্যানেলটা খুব ভালো লাগে। আসলে নির্বাচনে যে আজকে দিল্লি নির্বাচনে যে বিজেপি যে জিতেছে, কার জন্য জিতেছে? আনন্দ উল্লাস যে বিজেপি করেছে, তা কংগ্রেসের জন্য লাগছে। এখন যে রতননাথের যে মিছিল বেরোচ্ছে, রতননাথের আমি দেখেছি, উনি যে যা বলেছেন, হ্যাঁ, যে কংগ্রেস এইসব, হ্যাঁ কংগ্রেস নেই, এইসব নেই, হ্যাঁ, উনি তো পাগল হয়ে গেছেন। উনি তো বুঝতেও পারেননি যে কার জন্য যে দিল্লি আজকে বিজেপি দখল করেছে। আসলে কংগ্রেস যদি না এই জোট হতো, আপনি আসতো। হ্যাঁ, আর কংগ্রেস একা লড়াই করেছে, তার জন্য আপনি আসেনি। বলে তাহলে আপনি তার জন্যই জিতেছে। মানুষের জনগণ, ত্রিপুরার জনগণ তো বুঝে না এটা। একটু লাইনটা কাটবেন না স্যার? হ্যাঁ, ত্রিপুরার জনগণ তো বুঝে না, হ্যাঁ, যে কার জন্য যে দিল্লি আপনার দখল করে তারপর অনুদান হলো কংগ্রেসে, কংগ্রেসের অনুদানের জন্য দিল্লি আজকে জিতেছে বিজেপি। ঠিক আছে স্যার।
আমি রাখছি। আগে থেকে বোঝা গিয়েছিল যে দিল্লির জনগণ কিন্তু একটা পরিবর্তনের পক্ষে মতদান করবেন। বিশেষ করে কেজরিওয়াল নেতৃত্বে সরকার যেভাবে কাজ করছিল মানুষ কিন্তু খুশি ছিল না। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্রহণযোগ্যতা, ওনার যে কর্মপদ্ধতি এবং সাথে সাথে সরকার বিকাশের নীতি যেভাবে উনি দেশ পরিচালনা করছেন তার প্রতি মানুষ আস্থা রেখেছে। মোদীজির প্রতি সম্পূর্ণভাবে দিল্লির জনগণ অনেক বছর পর আস্থা রেখেছেন। তা আমার আজকে আমরা খুব আনন্দিত, সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যের আমাদের শহরের মানুষও খুব গর্বিত যারা বিজেপির সঙ্গে যুক্ত আছে, এবং সাধারণ মানুষ চাইছিলেন যাতে নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিবাসীরা যুক্ত হয়ে যান উন্নয়নের ক্ষেত্রে। প্রথমে আমরা আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট আমরা যেটা আশা করছিলাম সেই অনুযায়ী এটা এগিয়েছে। কারণ দিল্লির ভোটাররা পরিবর্তনের পক্ষে ছিল এবং ফলাফলে প্রত্যাশিতভাবেই পরিবর্তন এসেছে। এবং দিল্লির এই নির্বাচনে কংগ্রেস ঘুরে দাঁড়াবার জন্য যে প্রচেষ্টা নিয়েছে, কংগ্রেস দলের নেতা কর্মীরা সকলেই একযোগে পরিশ্রম করে দিল্লিতে আমাদের যে ভোটের যে মার্জিন, যেটা বিগত দুটো নির্বাচনে আমাদের এই ভোটার আমাদের প্রতি যেভাবে আস্থা হারিয়েছিল, আজকে দেখা যাচ্ছে যে এই আস্থা ধীরে ধীরে ফিরছে। এবং আগামী দিন কংগ্রেস দল দিল্লিতে শুধু ঘুরে দাঁড়াবে না, কংগ্রেস দল সেখানে লড়াই করে আমাদের কংগ্রেস দলের যে চালিকা শক্তি, এই চালিকা শক্তি জনস্বার্থে তারা সেখানে কাজ করবে। আগামী দিন দিল্লিতে কংগ্রেসের ফিউচার, কংগ্রেসের যে প্রসপেক্ট, এটা নিঃসন্দেহে বলা যায় যে ভালো হতে যাচ্ছে। দীর্ঘ 26 বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে দিল্লির মধ্যে। আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং দিল্লির প্রত্যেকটা গণদেবতাদের আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। 2014 থেকে 2025 এই সময়কালের মধ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রত্যেকটা জনগণের জন্য যে কাজ করেছেন, সে কাজের নিরিখেই দিল্লির প্রত্যেকটা জনগণ মোদীজির উপর ভরসা রেখেছে, যার জন্য প্রায় 47টা সিট নিয়ে ভাজপার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কেজরিওয়ালের যে সরকার ছিল, একটা দুর্নীতিতে নিমজ্জিত ছিল সরকার। আজকে সেই জায়গার মধ্যে দিল্লির প্রত্যেকটা জনগণ মোদীজির উপর আস্থা রেখে, মোদীজির উপর ভরসা রেখে এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সকল সম্প্রদায়কে একটা জায়গায় সংঘবদ্ধ করে রাখার জন্য, দেশের প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য মোদীজি যেভাবে কাজ করেছেন, সেই মোদীজির কাজের নিরিখে আজকে দিল্লির প্রত্যেকটা জনগণ ভাজপার পক্ষে রায় দিয়েছে। আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের দিল্লির প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমরা কুর্নিশ জানাই যে ওনারা রক্তচক্ষুকে উপেক্ষা করে ওরা যে লড়াই করেছে সামনের সারিতে থেকে, আজকে সেই লড়াইয়ের ফল আমরা খুব আনন্দিত। রাজ্যের প্রত্যেকটা জনগণ আজকে আনন্দে ভাসছে। আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকে কিছুক্ষণ পরেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনি উপস্থিত থাকবেন, আমাদের কার্যকর্তাদের সঙ্গে উনিও আনন্দ উপভোগ করবেন। আমরা খুবই আনন্দিত এবং ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ। হ্যাঁ বলুন। বলছিলাম দিল্লিতে আপ বিজেপি তো ডাউন ইন্ডিয়া টু কংগ্রেস আগাম কি দিল্লির ফলাফল নিয়ে চর্চা। তো আমরা যেটা দেখলাম বাস্তব জীবনের যেটা অভিজ্ঞতা, যখন
কেন জিতেছে, কয়টা সিটে হেরেছে, যদি জোট হতো। অহংকার। আপ বলছেন 62টা, কমলে আর কয়টা হবে। তো ওই অহংকার যখন আসে তখন মানুষের পদপতন হয়। আজকে বসে অনেক কিছু ক্ষমা চেয়ে নিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। আসলে আমিও আপনাদের মাধ্যমে যে দিল্লির জনগণ যে রায় দিয়েছে, আমি বলবো সঠিক রায় দিয়েছে। কেন বলছি, অহংকার হয়ে গেছিল আপের কেজরিওয়ালের, মনোজ সিসোদিয়া বড় তাবড় নেতা হেরে গেল। তবে আমার এদিকেও দেখলাম বিভিন্ন জনের বক্তব্য, আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখলাম, রাজীব বাবুর বক্তব্য দেখলাম, রতন বাবুর বক্তব্য কিছুটা শুনেছি, শুনেছি। তো ওদিকে আমাদের সাত রামনগরের যে মেয়র এমএলএ, ওনারও কিছু কিছু শুনেছি। তো আমরা কি বুঝলাম, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী না। 35 বছর ছিল ওয়েস্ট বেঙ্গলের বামপন্থীরা, ত্রিপুরায় ছিল 25 বছর এক নাগারে। তো আনন্দে আত্মহারা হয়ে লাউ কাঁধে থেকেছে এরকম। তবে কিছু কিছু একটা মন্ত্রী হয়ে এরকম ভাষা প্রয়োগ করা, এবং আইনমন্ত্রী বিশেষজ্ঞ উনি যেভাবে কথা বলেন আর কি, মুখ্যমন্ত্রীর কথা শুনেছি, রাজীব বাবুর কথাও শুনেছি। তো কি বুঝলাম, উনি তো দল ছোট ছিলেন, আগে কি ফাইল নিয়ে যেতেন, এখন ফাইল লাগে কিনা ওনার সাথে আপনারা দেখান না তো, আমরা দেখতে পারি কোন ফাইল লাগে। আগে ফাইল লাগতো সাদা কাগজ, এমনি দেখাতো, জনগণকে বলতো দূর থেকে দেখতে পেতো। আমরা মনে আছে, জানি, ওনাদের চরিত্র সম্বন্ধে আমরা জানা আছে। খামাখা কিভাবে কথা বলবেন না, আর লাউ কাটিয়ে কৃষি উন্নয়ন সাংঘাতিক কিছু, সিজনটাই বৃষ্টি হয়নি। তো যেটা উল্টা কথা হলো, আপ হেরেছে, বিজেপি জিতেছে। বিজেপির প্রত্যেকটা এমএলএ কে ধন্যবাদ জানাবো, কাজ করুন যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ত্রিপুরার মতো 299টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কয়টা পূরণ করেছেন এখন আপনারা বলুন। হয়তো আগামী কয়েকদিন তা নিয়ে চর্চা হবে, তা নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে বলা যায়, দিল্লির ফলাফল রাজ্যের ক্ষেত্রেও বিজেপি তাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করে প্রচার করেছে, জোরালো প্রচার করেছে। সেদিক থেকে ত্রিপুরার মানুষ কি বুঝেছেন, ত্রিপুরার রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলবেন, সেটা না হোক অন্য বিষয়। আপাতত দিল্লির ফলাফলকে জোরালো করার চেষ্টা করছে। পরবর্তী সময় বিজেপির টার্গেট নাকি পশ্চিমবঙ্গ। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।